নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত আবেগী, গভীর এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি যেন আমি আপনাদের শোনাই, কারণ এর মধ্যে লুকিয়ে আছে অনেক না বলা কথা, অনেক না পাওয়া অনুভূতি। একটা কথা বলে রাখি, যারা এই গল্পটি মন দিয়ে শুনবেন তাদের জন্য গল্পের একদম শেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম, আপনারা না হয় আমার নামটা আপাতত নাইবা জানলেন। আমার পরিচয়টা বড় কথা নয়, বড় কথা হল আমার ভেতরের এই তোলপাড়, এই গোপন অনুভূতিগুলো, যা আমি আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। আমাদের সংসারটা একদম সাধারণ। আমি, আমার স্বামী, দুজনেরই বেশ ভালো চাকরি। আমাদের জীবনটা ছিল একদম ছকে বাঁধা। সকালে ওঠা, অফিসের জন্য তৈরি হওয়া, ফিরতি পথে কেনাকাটা, রাতের খাওয়া, তারপর ঘুম, সবটাই ছিল ভীষণ প্রেডিক্টেবল। কিন্তু কে জানত এই সাধারণ জীবনের গভীরে এমন এক ঝড় লুকিয়েছিল যা সবকিছু ওলটপালট করে দেবে। আমাদের বাড়িতে একজন কাজের লোক আছেন, লক্ষ্মী। লক্ষ্মী খুব ভালো মেয়ে, নিজের মনে কাজ করে চলে যায়। তার স্বামী শঙ্কর একটা ছোটখাটো কাজ করে। তাদের জীবন আমাদের থেকে অনেক সাধারণ, অনেক সাদামাটা। কিন্তু ভাগ্যের পরিহাসে শঙ্কর লক্ষ্মীর পারিবারিক জীবনের এক সুতো আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেল যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। শঙ্করের বাবার এক বন্ধু ছিলেন, তার আবার এক শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের আবার এক বন্ধুর ভাই ছিলেন। এই যে এক অদ্ভুত অথচ সহজ সূত্র, তাই দিয়ে আমার জীবনে এলেন তিনি, নাম অরিন্দম। প্রথম যখন অরিন্দমকে দেখি তখনও বুঝিনি যে এই দেখাটা এত গভীর হবে। লক্ষ্মীর কাছ থেকেই শুনেছিলাম যে তার স্বামীর বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর ভাই অর্থাৎ অরিন্দম কিছুদিনের জন্য তাদের গ্রামের বাড়িতে এসেছেন। লক্ষ্মীর বাড়িটা আমাদের থেকে খুব বেশি দূরে নয়। একদিন লক্ষ্মী তার স্বামীর বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর ভাইয়ের কথা বলছিল। আমি কেবল কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম, কেমন দেখতে তিনি? লক্ষ্মী হেসে বলেছিল, খুব ভালো দিদি, সুন্দর চেহারা, শান্ত স্বভাব। আমার জীবনে সেই সময়টা কেমন যেন একঘেয়ে লাগছিল, চারপাশের সবকিছুই যেন নিস্তেজ। ঠিক সেই সময়েই এই নামটা আমার মনে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করল। আমি জানতাম না কেন, কিন্তু ওই সুন্দর চেহারা, শান্ত স্বভাব, এই কথাগুলো আমার মনে একটা অন্যরকম ছবি এঁকে দিচ্ছিল। কয়েকদিন পর লক্ষ্মীর বাড়ির কাছ থেকে আমাকে কিছু জিনিস আনতে যেতে হয়েছিল। সেই সুযোগে আমি অরিন্দমের সাথে দেখা করার আবদার করলাম। লক্ষ্মী একটু ইতস্তত করছিল, কিন্তু আমার জেদের কাছে হার মেনে রাজি হয়ে গেল। সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলতে পারব না। লক্ষ্মীর বাড়ির লাগোয়া একটা ছোট্ট টিনের চালের ঘর, সেখানে বসেছিলেন অরিন্দম। সত্যি, লক্ষ্মীর বর্ণনা মিথ্যে ছিল না। কি অসম্ভব সুন্দর চেহারা, গভীর চোখ, শান্ত অথচ তীক্ষ্ণ চাহনি, হালকা পাতলা ছিপছিপে করণ। আমাকে দেখে সামান্য হাসলেন, সেই হাসিটা যেন মেঘের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যেন অনেক দিন ধরে এই মানুষটার জন্যই অপেক্ষা করছিলাম। কে তিনি? কেন তিনি আমার মনে এমন ঝড় তুলছেন? আমি তো বিবাহিত, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, আমাদের সংসার শান্তিতেই চলছিল। কিন্তু অরিন্দমের সান্নিধ্যে এসে আমার মনে হল আমি যেন এতদিন বেঁচেছিলাম না। সেদিন আমরা খুব বেশি কথা বলিনি, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল। তার গলার স্বর, তার কথা বলার ভঙ্গি, তার প্রতিটি নড়াচড়া সবকিছুই আমার মনের গভীরে দাগ কেটে যাচ্ছিল। ফিরে আসার সময় আমি নিজেকে সামলাতে পারছিলাম না, বুকের ভেতরটা কেমন ধুকভুক করছিল। মনে হচ্ছিল এই নিষিদ্ধ অনুভূতির পথে আমি যেন পা বাড়িয়ে দিয়েছি। এরপর থেকে দেখা করার অজুহাত খুঁজতে লাগলাম, কখনো লক্ষ্মীর জন্য বাজার করার বাহানায়, কখনো বা অন্য কোনো ছুতোয়। প্রতিবার দেখা হওয়ার আগে আমার বুকের ভেতরটা অসম্ভব ধুকভুক করত, যেন এক কিশোরী প্রথম প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। অরিন্দমও যে আমার প্রতি আকৃষ্ট হচ্ছিলেন তা বুঝতে পারছিলাম। তার চোখেও আমি সেই একই আকুলতা দেখতে পেতাম। আমরা যখন কথা বলতাম তখন আমাদের দৃষ্টি যেন একে অপরের মধ্যে আটকে যেত। একে অপরের নিঃশ্বাসের শব্দ, একে অপরের শরীরের উত্তাপ, সবকিছুই যেন এক অন্য জগতে নিয়ে যেত। একদিন আমরা লক্ষ্মীর বাড়ির পিছনে একটা আম গাছের নিচে বসেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল।
চারপাশটা কেমন মায়াবী হয়ে উঠেছিল। অরিন্দম আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখে হাজারো কথা। আমি কি বুঝছিলাম না? না, আমি বুঝতে পারছিলাম, কিন্তু অস্বীকার করতে চাইছিলাম। তিনি আমার হাতটা ধরলেন, ঠান্ডা নরম হাত, কিন্তু আমার সারা শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল। আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে আসছিল। তার আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে গেল। কি এক অদ্ভুত শিহরণ! আমি দু চোখ বন্ধ করে ফেললাম। তুমি কি চাও? অরিন্দমের গলার স্বরটা ভারী শোনালো। আমার কি বলা উচিত ছিল? কিছু না, চলে যেতে। কিন্তু মন কি তা চাইছিল? আমার মন তখন অন্য কিছু চাইছিল। সে চাইছিল এই নিষিদ্ধ স্পর্শ, এই নিষিদ্ধ অনুভূতি, এই নিষিদ্ধ প্রেম। জানি না, আমি ফিসফিস করে বললাম। অরিন্দম আমার আরো কাছে এগিয়ে এলেন। তার শরীরের উত্তাপ আমাকে গ্রাস করছিল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি তার চোখে চোখ রেখেছিলাম। সেখানে ছিল গভীর ভালোবাসা, তীব্র আকাঙ্ক্ষা, আর একই সাথে এক বুক ভয়। তোমার ভয় করছে? তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন। আমি কেবল এটুকুই বলতে পারলাম। আমারও করছে। তিনি বললেন, কিন্তু কিন্তু আমি জানতে চাইলাম। কিন্তু এই টানটা। তিনি আমার দিকে আরো একটু ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। এই টানটা উপেক্ষা করা অসম্ভব। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার মনে হচ্ছিল আমি যেন ডুবে যাচ্ছি এই নিষিদ্ধ গভীরতায়, এই তীব্র আকর্ষণে। আমি চোখ বন্ধ করে রইলাম। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলে। আমার মনে তখন হাজারো প্রশ্ন। আমি কি ভুল করছি? এই পথ কি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার স্বামী, আমার সংসার? কিন্তু সব চিন্তা ছাপিয়ে তখন কেবল অরিন্দমের সান্নিধ্য, তার স্পর্শ, তার উপস্থিতি। অরিন্দম আমাকে আলতো করে চুমু খেলেন, এক নরম উষ্ণ চুমু। কিন্তু আমার মনে হলো যেন পৃথিবীর সব উত্তাপ এই চুমুতে এসে জমেছে। আমার সারা শরীর যেন কাঁপতে লাগলো। আমি তার বুকে মাথা রাখলাম। তার হৃৎস্পন্দন আমি আমার কানের কাছে শুনতে পাচ্ছিলাম। তা আমার নিজের হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। আমাদের এই গোপন সাক্ষাৎগুলো চলতেই লাগলো। প্রতিবারই এক নতুন উত্তেজনায়, এক নতুন ভয়ের সাথে, এক নতুন আনন্দের হাতছানি। আমরা জানতাম এটা ভুল, এটা পাপ, কিন্তু মন তখন সব নিয়ম, সব যুক্তি ভুলে গিয়েছিল। আমরা তখন কেবল একে অপরের মধ্যে ডুবে যেতে চাইছিলাম। আমি লক্ষ্মীর কাছে আরো বেশি করে যেতে লাগলাম, প্রায় রোজই। কখনো কোনো ছুতোই, কখনো কোনো কারণ ছাড়াই। আমার স্বামী কিছু বুঝতে পারতেন না। তিনি ভাবতেন আমি হয়তো লক্ষ্মীর সাথে গল্প করতে পছন্দ করে। তিনি বুঝতেন না লক্ষ্মীর আড়ালে আমি কার খোঁজে যেতাম। একদিন অরিন্দম আমাকে তার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করলেন। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু অরিন্দমের আকুল অনুরোধ ফেলতে পারিনি। তিনি বলেছিলেন, একবার এসো, আমার সবটুকু তোমায় দেখাবো। আমার মনে হলো এই নিষিদ্ধ প্রেমের পথে আমি এতদূর চলে এসেছি যে আর ফিরে যাওয়ার পথ নেই। আমি আমার স্বামীকে বললাম, লক্ষ্মীর বাড়িতে জরুরি কাজে যাচ্ছি। তিনি যেন কিছু সন্দেহ করলেন না। তার গ্রামে পৌঁছানোর পর অরিন্দম আমাকে একটা ছোট্ট কিন্তু সুন্দর বাড়ির সামনে নিয়ে গেলেন। বাড়ির চারপাশে সবুজ গাছপালা, শান্ত স্নিগ্ধ পরিবেশ। তিনি আমাকে ভিতরে নিয়ে গেলেন। সেখানে ওই নিবিড় সান্নিধ্যে আমরা একে অপরের আরও কাছে চলে এলাম। আমাদের ভালোবাসার গভীরতা যেন আরও তীব্র হল। আমি অনুভব করছিলাম এই ভালোবাসা হয়তো সমাজের চোখে অনৈতিক, কিন্তু আমার মনে হচ্ছিল এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আমরা একসাথে অনেক সময় কাটালাম, শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে। আমাদের সব ভয়, সব দ্বিধা যেন হারিয়ে যাচ্ছিল। কেবল একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর তীব্র আকর্ষণই রয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের এই গোপন জগৎটা কতদিন স্থায়ী হবে? এই নিষিদ্ধ প্রেম কি কোনোদিন সমাজের চোখে বৈধতা পাবে? আমি কি আমার পরিবারকে, আমার স্বামীকে চিরতরে হারাতে বসেছি? একদিন আমরা গ্রামের মাঠে পাশাপাশি বসেছিলাম। সূর্য ডুবছিল, আকাশে তখন নানা রঙের খেলা। অরিন্দম আমার হাত ধরে বললেন, তুমি কি আমায় ভালোবাসো? আমার চোখে জল চলে এলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কেবল তার দিকে তাকিয়ে রইলাম। উত্তর দাও, তিনি আবার বললেন। হ্যাঁ, আমি ফিসফিস করে বললাম, আমিও তোমায় ভালোবাসি। এমনভাবে ভালোবাসি যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কি? আমার মনে আবার ভয়ও কি দিল। কিন্তু আমরা জানি আমাদের পথটা সহজ নয়। ঠিক সেই মুহূর্তে দূরে একটা মানুষের ছায়া দেখতে পেলাম। কে তিনি? আমাদের এই গোপন মুহূর্তটা কি কেউ দেখে ফেলেছে? আমার হৃৎপিণ্ড ধুকভুক করতে শুরু করল। অরিন্দমও সেদিকে তাকালেন, তার মুখেও উদ্বেগের ছায়া। সেই অচেনা মানুষটা আমাদের দিকেই এগিয়ে আসছেন। কে তিনি? আমার পরিচিত, অরিন্দমের পরিচিত, নাকি
আমার সমস্ত শরীর হিম হয়ে আসছে। কি হতে চলেছে? আমাদের এই নিষিদ্ধ প্রেম কি ধরা পড়ে যাবে? গল্পটি এখানে শেষ হচ্ছে না। এই টানটান উত্তেজনার মুহূর্তে গল্পের শেষটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আপনারা কি চান এই গল্পের পরবর্তী অংশ শুনতে? যদি চান তবে কমেন্ট করে আমাকে জানান, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা জানার চেষ্টা করব সেই অচেনা মানুষটি কে ছিল এবং আমাদের ভালোবাসার কি হলো।